আজ যত সংকট সব তৈরি করা নাটক। নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি চায় জনগণ, বললেন মির্জা ফখরুল। চাপ সৃষ্টি করে ঐক্য হয় না, মন্তব্য আমির খসরুর। নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, ফের জানালেন আইন উপদেষ্টা। আচরণবিধি হাতে পেলে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই, আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠ থেকে 50% সেনা সদস্য তুলে নেয়ার তথ্য গুজব। বিএনপির সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দলের বৈঠক, অন্তর্বর্তী সরকারের আমলে আসছে না ঋণের ষষ্ঠ কিস্তি। নির্বাচিত সরকারের কাজ দেখে সিদ্ধান্ত, জানালেন অর্থ উপদেষ্টা। সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জলকামান। 3 দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, 2 উপদেষ্টার পদত্যাগ দাবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। আজ যত সংকট সব তৈরি করা নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সনদ গণভোট বোঝে না সাধারণ জনগণ, তারা চায় নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরুক। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের কষ্ট বোঝে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না। ব্যানার, প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রোববার ঠাকুরগাঁওয়ের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজ দেশের যত সংকট সব তৈরি করা নাটক। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ভোটটা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশে শান্তি ফেরানোর আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় মানুষের কষ্ট বোঝে না। যে সরকারটা এখন আছে, এই সরকারটাকে বলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ ভোট করে আসেনি। দুঃখের কথা হচ্ছে যে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, মানুষের যে কষ্ট সেগুলো তো সরকার বুঝে না। কৃষকের কষ্ট কোথায়, সমস্যা কোথায়, এটা এই সরকার বুঝে না। আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটা উৎপাদন করে তার জন্য যেন সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। রাজধানীর সেগুনবাগিচায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যে বিশ্বাস করে না। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত্য হয় না, তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা বলেও মন্তব্য করেন আমির খসরু। বাংলাদেশের কিভাবে চলবে এর সিদ্ধান্ত জনগণ দেবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসব মুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে। এছাড়া দেশের আদালতগুলোর মামলা জট দ্রুত নিরসনে সরকার অতিরিক্ত বিচারক নিয়োগ দিচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো
একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার সুযোগ নেই। অনশন ছেড়ে আপিল করলে ইসি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এদিকে আগামী 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে শুরু হবে ইসির সংলাপ। দল নিবন্ধনের চূড়ান্ত তালিকা থেকে ছিটকে পড়ায় মঙ্গলবার নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে আমরণ অনশনে বসেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। হুঁশিয়ারি দেন নিবন্ধন না দিলে সরবেন না ইসির সামনে থেকে। আমরা কোর্টে যেতে চাই না, আমরা আমাদের জায়গা থেকে আমরা অনশন করছি। এর মধ্যে কয়েকটি দলের নেতাকর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা তারেকের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। রোববার একাত্মতা জানাতে আসেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। পরে সিইসি বরাবর স্মারকলিপি দিয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের উচিত হবে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় দলগুলোর নিবন্ধন যাচাই করা, যাতে জনগণের আস্থা ফিরে আসে। কারো নিবন্ধন বাতিল চাই না। আমি একটা দাবি সুস্পষ্টভাবে বলতে চাই, টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর্নিবন্ধনের জন্য সকল দলকে আবার আহ্বান জানানো হোক। সেখানে একটা ভেটিং হয়ে যায়, একটা প্রসেসিং হয়ে যায় যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল। পরে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার সুযোগ নেই ইসির, তবে অনশন ভেঙে ইসিতে আপিল করার আহ্বান জানান ইসি সচিব। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি, চিঠির মাধ্যমে অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। এদিকে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নীতিমালা সংশোধনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিজেসি, আরএফইডি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি দল। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন নিয়ে বাইরে উত্তাপ থাকলেও বিচলিত নয় প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়টি দেখবে প্রশাসন। এদিকে গুম খুনের আলাদা 3 মামলা থেকে নিজেকে সরিয়ে নেন এক আইনজীবী। সামরিক কর্মকর্তাদের পক্ষে নতুন করে যুক্ত হয়েছেন 5 আইনজীবী। 13 নভেম্বর ঠিক হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন। দিনটিকে কেন্দ্র করে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। যে কোনো পরিস্থিতির মোকাবেলায় ছক কষছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর বলছেন, শেখ হাসিনার মামলা ঘিরে বিচলিত নয় প্রসিকিউশন। প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা, সাক্ষ্য উপস্থাপন করা, যুক্তিতর্ক তুলে ধরা। ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা। এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই। এদিন গুম খুনের আলাদা 3 মামলায় সাবেক বর্তমান সেনা কর্মকর্তার আইনজীবী থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এক আইনজীবী। নতুন করে 7 সেনা কর্মকর্তার পক্ষে ওকালতনামা জমা দেন 5 আইনজীবী। আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনের যে আসামি, সেই আসামি এই মামলারও আসামি রয়েছে। তখন আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে প্রফেশনাল ইথিক্স অ্যান্ড কন্ডাক্ট অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। 7 জনের পক্ষে ওকালতনামা দিয়েছি যারা র্যাবে কর্মরত ছিলেন। চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই। এদিকে চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় 14তম দিনের সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়। এ নিয়ে এখন পর্যন্ত 24 জনের সাক্ষ্য সম্পন্ন হলো।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই, সরকার শঙ্কিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান, মাঠ থেকে 50% সেনা সদস্য তুলে নেওয়ার তথ্য সত্য নয়, গুজব। আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম আছিল এখন একই থাকছে। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ই ডাকুন, কোনো ধরনের কি ডাকছে কোনো আশঙ্কা নেই। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আইএমএফ এর প্রতিনিধি দল। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আইএমএফ এর চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কারের ওপর জোর দেয় বিএনপি। এ সময় আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি, অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলে জানায় দলটি। দুদকের ইতিহাসে আর্থিক কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলা হলো এসালামের বিরুদ্ধে। সংস্থাটির দাবি, ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 10.5 কোটি টাকা আত্মসাৎ করে পাচার করা হয় বিদেশে। মামলায় এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 67 জনকে আসামি করেছে দুদক। গণঅভ্যুত্থানের পর থেকে এসালম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল করে অর্থ লুটপাটের বিস্তর অভিযোগ জমা হতে থাকে দুদকে। বিএফআইইউ থেকে পাওয়া সংস্থাটির এক নথি বলছে, 4 ব্যাংক থেকে এসালম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 1,78,000 কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করেছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই 1,05,000 কোটি টাকা লুটপাট করে বলে অভিযোগ আসে দুদকে। একটি অংশের অনুসন্ধান শেষে রোববার দুদকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এসালম গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে। ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় 10,500 কোটি টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়। 2017 সাল থেকে চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকের মূল পদগুলোতে আত্মীয় ও অনুগত কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকের বিনিয়োগ প্রশাসন, আইটি বিভাগ ও পরিচালনা পর্ষদে ব্যাপক প্রভাব বিস্তার করেন। দুদক বলছে, 134টি ডিলারের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ তুলে এসালমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করা হয়। আত্মসাৎ ও পরবর্তীতে হস্তান্তর, রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠিত করার অপরাধে এসালম সহ 67 জনের নামে বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশোধন ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব 21 দিনের মধ্যে জমা দিতে নোটিশ জারি করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 47তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আগের পরীক্ষাগুলোতে 3 থেকে 6 মাস সময় দেওয়া হলেও এবার মাত্র 40 দিন সময় দেওয়া অযৌক্তিক বলছেন আন্দোলনকারীরা। 47তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রোববার সকালে পিএসসি ঘেরাও করে পরীক্ষার্থীরা। দুপুরে তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে ব্যবহার করা হয় জলকামান, আহত হন বেশ কয়েকজন। পুলিশ জলকামান মারছে এবং লাঠিচার্জ করছে। আমাদের প্রায় 15-20 জন ভাই আহত, মেয়েদেরকে পুলিশ আহত করছে পিটাইয়ে। মনে হচ্ছে যে এখনো তাদের সেই আগে স্বৈরাচারী মনোভাবটাই তাদের মধ্যে রয়ে গেছে। আমাদের দাবি যৌক্তিক দাবি, তারপরেও তারা মেনে নিচ্ছে না। দাবি আদায় না হলে পিএসসির সামনে থেকে সরবেন না বলেও ঘোষণা দেন বিক্ষুব্ধ 47তম বিসিএস প্রিলি পাস করা পরীক্ষার্থীরা। আমাদের যদি যৌক্তিক সময় হয় আমরা এটা মেনে নিতাম। 2 মাসে কোনোভাবেই রিটেন প্রিপারেশন সম্ভব হয় না। যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বপ্নটা বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রয়োজন শহীদ হয়ে যাবো এখানে।
এর আগে সকাল থেকে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন পরীক্ষার্থীরা। পিএসসির প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদের গেট ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। একটি স্বনামধন্য কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করবেন না। পরীক্ষার্থীদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএসে লিখিত পরীক্ষার জন্য ৩ থেকে ৬ মাস সময় দেওয়া হলো, এবার মাত্র ৪০ দিন সময় দেওয়া বৈষম্যমূলক। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। 10ম গ্রেডে উন্নীত করা সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে এর মধ্যে স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। দাবি আদায়ে কর্মবিরতি ডেকেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের দাবি, তাদের বেতন স্কেল 13তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত করতে হবে। সহকারী শিক্ষকরা এখন শতভাগ পদোন্নতির যোগ্য এবং তারা 10ম গ্রেডের দাবিদার। এই দাবিগুলো 100% যৌক্তিক। এই দাবিগুলো মেনে নিলে আমরা রাজপথ ছেড়ে বিদ্যালয়ে চলে যাব। এছাড়া শনিবারের আন্দোলনে পুলিশি বাধার নিন্দা জানান আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও লাঠি পেটায় আহত হয়েছেন শতাধিক শিক্ষক। পুলিশের সাথে আমাদের কোনো কথা ভাগ ভিন্ন কোনো কিছুই ঘটে নাই। জলকামান থেকে শুরু করে সকল কিছু আমাদের উপর লাঠিচার্জ সহ শুরু করছে। শাহবাগ মোড়ে কলম কর্মসূচি ছিল, সেখানে আমরা কলম দান করতে যেয়ে আমরা সেখানে হামলার শিকার হয়েছি। স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান আন্দোলনকারী শিক্ষকেরা। আমাদের উপদেষ্টা মহোদয় গতকাল মিডিয়া একটা বক্তব্য দিয়েছেন, সহকারী শিক্ষকরা 10ম গ্রেডের যোগ্য না। আমরা উপদেষ্টা মহোদয়ের এই বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং পুলিশি হামলার প্রতিবাদ এবং উপদেষ্টা মহোদয়ের বক্তব্য ও দাবি বাস্তবায়ন না করায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদত্যাগ দাবি করছে। এদিকে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েছে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদানে। বার্ষিক পরীক্ষার আগে এমন কর্মসূচিতে বিপাকে শিক্ষার্থীরা। আমাদের কর্মবিরতি হচ্ছে প্রাইমারি শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন এবং 10 বছর পূর্তিতে একটা উন্নত স্কেল, 16 বছর পূর্তিতে একটা উন্নত স্কেল এবং পদোন্নতি। আমাদের যে 3টা দাবি অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক দাবি, তা অবিলম্বে পূরণ করার আহ্বান জানাচ্ছে। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষকেরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছে তার কাছে। তামিম, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি সেটি অব্যাহত রয়েছে। যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু দেখাতে চাই, আমার পেছনে শত শত প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, তারা এখানে অবস্থান করছেন এবং তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার প্রতি তারা অনড় রয়েছেন। আপনি জানেন যে গতকাল সকাল থেকে তাদের যে অবস্থান সেটি রাজধানীর শাহবাগে তারা অবস্থান করছিল। সেই অবস্থানে পুলিশের সাথে তাদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখান থেকে তারপরে তারা শহীদ মিনারে অবস্থান নেয় এবং শহীদ মিনারে অবস্থান, তাদের যে দাবি, এই 3 দফা দাবি, সেই 3 দফা দাবি নিয়ে এখন তারা শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তারা মানবেতর জীবনযাপন করছেন। বছর পর বছর হয়ে যাচ্ছে, তাদের যে পদোন্নতি সেটি আসলে হয় না এবং তাদের যে 3 দফা অর্থাৎ 10ম গ্রেডে উন্নীতকরণ, তাদের যে স্কেল, সেই স্কেলে উন্নীতকরণ, পাশাপাশি তাদের যে 3 দফা, এই 3 দফা দাবি নিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যতক্ষণ পর্যন্ত না সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সাড়া না মেলে ততক্ষণ পর্যন্ত তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন বলে জানিয়েছেন। এমনকি তারা রাতেও এখানে অবস্থান করবেন এবং এর পরবর্তীতে তাদের যে কর্মসূচি, সে কর্মসূচি তারা ঠিক করবেন। এখানে যারা বক্তা রয়েছেন, বক্তারা বলছেন, অর্থাৎ যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন এই শিক্ষকদের, তারা বলছেন যে বছর পর বছর হয়ে যাচ্ছে, তাদের যে নেতৃত্ব, তাদের যে পদোন্নতি সেটি তারা আসলে পাচ্ছেন না। পাশাপাশি তাদের যে বেতন বৃদ্ধি, সেই ব্যাপারে তারা বঞ্চিত হয়েছেন। এমনও কেউ আছেন যে সহকারী শিক্ষক হিসেবে 27 বছর ধরে তারা চাকুরি করছেন, কিন্তু তাদের এখন পর্যন্ত পদোন্নতি হচ্ছে না। তো কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি চলছে, বক্তব্য চলছে, মাঝে মাঝে স্লোগান চলছে। এভাবেই তারা তাদের যে কর্মসূচি সেটি এগিয়ে দিচ্ছেন। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।
আইডিয়াল সিটি আর ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত বন্ধে এবার ভিন্নধর্মী উদ্যোগ দেখা গেল পুলিশের পক্ষ থেকে। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিশ্চিতে এমন উদ্যোগ নেওয়ার কথা জানান নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ মাহফুজুল হক। রোববার ঢাকা কলেজ অডিটোরিয়ামে আইডিয়াল আর ঢাকা কলেজের শিক্ষার্থীদের একত্রিত করে ফুলেল শুভেচ্ছার ব্যবস্থা করেন তিনি। আইডিয়ালের শিক্ষার্থীরা মিষ্টি নিয়ে এলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। মিষ্টি মুখ আর ফুলের সুবাসে মুছে যায় আগের দূরত্ব। অতীতের সমস্ত রোশানল সরিয়ে সহাবস্থানের কথা জানান শিক্ষার্থীরা। আমি খুব আনন্দিত যে আমার ঢাকা কলেজ, ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ এদের দুই কলেজের ছাত্রদের এক করতে পেরে, এবং এরা সবাই আপনারা দেখছেন একে অপরকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে। এরা কোলাকুলি করছে, এদের ভিতরে ভিডিও করছে, আনন্দ উৎফুল্ল করছে। এটাই দেখে আমার ভালো লাগছে এবং আমি মনে করছি যে আমি সফল। অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তি পাচ্ছে না বাংলাদেশ জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। তিনি জানান, রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটি। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, 1 সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমতি দেবে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের প্রথম কিস্তি $47 কোটি 63 লাখ 2023 সালের 2 ফেব্রুয়ারি পায় বাংলাদেশ। একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির $68 কোটি 10 লাখ এবং 2024 সালের জুনে তৃতীয় কিস্তির $115 কোটি এসেছে দেশে। অন্তর্বর্তী সরকারের সময়ে চতুর্থ ও পঞ্চম কিস্তির টাকা একসঙ্গে $134 কোটি পাওয়া গেছে চলতি বছরের 26 জুন। এখন পর্যন্ত বাংলাদেশ $3.6 বিলিয়ন পেয়েছে IMF এর কাছ থেকে। এর মধ্যে ঋণের মেয়াদ 6 মাস ও পরিমাণ $80 কোটি বাড়ানোর ঘোষণা এসেছে সংস্থাটির কাছ থেকে। এতে মোট ঋণের পরিমাণ দাঁড়াবে $5.5 বিলিয়ন। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে আর ষষ্ঠ কিস্তি পাচ্ছে না বাংলাদেশ। রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ জানান, রাজনৈতিক সরকার অর্থব্যবস্থার সংস্কার কার্যক্রম দেখে ঋণের কিস্তি ছাড় করবে IMF। অর্থ উপদেষ্টা আরও জানান, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 20 নভেম্বর থেকে পুরো ফেব্রুয়ারি মাসে 7 লাখ টন ধান চাল কিনবে সরকার। এদিকে পেঁয়াজের বাজারে অস্থিরতা নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, দেশে পেঁয়াজের সংকট নেই। 1 সপ্তাহের মধ্যে দাম না কমলে আমদানির অনুমতি দেবে সরকার। পেঁয়াজ আমদানির জন্য এরই মধ্যে 2800 আবেদন জমা পড়েছে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এই সিন্ডিকেশনটা হচ্ছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঢাকার একটি আসন থেকে নির্বাচন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে কোন আসন থেকে নির্বাচন করবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে ভোটার হওয়ার আবেদন জমা দিয়ে আসিফ মাহমুদ জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে তার। বিএনপি কিংবা কোনো দলের সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি বলেও জানান। সরকার থেকে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়। তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট। তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া, যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়। নির্বাচন করব, কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। পুরান ঢাকার বংশালে সাবেক যুবদল নেতার কার্যালয় ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ভবনে থাকা মিষ্টির দোকানের ক্ষতি হলেও অক্ষত আছে রাজনৈতিক কার্যালয়টি। প্রত্যক্ষদর্শী ও সাবেক যুবদল নেতার দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার অংশ হিসেবেই রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে দেয়া হয় আগুন। শনিবার মধ্যরাত আগুনে দাউ দাউ করে জ্বলছে বংশালের একটি ভবন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। দ্রুত সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারের কার্যালয় লক্ষ্য করেই আগুন দেয় দুর্বৃত্তরা। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের তারের কারণে ছড়িয়ে পড়ে আগুন। মিষ্টি দোকানের কর্নারে
হঠাৎ আগুনের আলো দেখতে পাই। আলো দেখতে পাওয়ার সাথে সাথে আমি দ্রুত এখানে ছুটে আসি, আর সাথে সাথে 999 ফোন দিয়ে ফায়ার সার্ভিস কল করি। এখানে আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আসার পর দেখি ট্রান্সমিটারে আগুন জ্বলতেছে, ইন্টারনেটের কেবলের যতগুলো আগুন আছে আগুন দিয়ে পুরো সয়লাভ হয়ে গেছে। তবে ভবনটির একপাশে থাকা মিষ্টি দোকানের বেশ কিছুটা ক্ষতি হলেও অক্ষত আছে রাজনৈতিক কার্যালয়টি। সাবেক যুবদল নেতা মোহাম্মদ ইসহাক সরকারের দাবি 13 নভেম্বর আওয়ামী লীগের নাশকতার হুমকির পরিপ্রেক্ষিতেই অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে যুবলীগের এক নেতাকেও আটক করা হয়েছে। এটা যদি ট্রান্সফরমার বাস্ট হতো বা অন্য কোনো কিছু হতো তাহলে এত দ্রুত আগুনটা ছড়াতো না। ধারণা করতেছি যেহেতু 13 তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে, এটা একটি নাশকতা হতে পারে। গতকালকে একজন যুবলীগ মাস্ক পরিহিত অবস্থায় এখানে ঘোরাঘুরি করতেছিল, তাদেরকে জনগণ ধরে ফেলেছে এবং ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের দাবি জানান ইসহাক সরকার। এখনো পুরোপুরিভাবে বিষয়। ওয়ালিউর সাকিব, সময় সংবাদ, ঢাকা। দুর্ধর্ষ কাকন বাহিনীকে ধরতে রাজশাহী সহ 4 জেলার দুর্গম চরে অপারেশন ফার্স্ট লাইট। এতে অংশ নেন পুলিশ, র্যাব, এপিবিএন এর অন্তত 1200 সদস্য। অভিযানে আটক করা হয় 21 জনকে। জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র। রাজশাহীর পদ্মার পাড় থেকে আরও জানাচ্ছেন মওদুদ রানা। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার বিস্তীর্ণ পদ্মার চর জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে কাকন বাহিনী। গত 27 অক্টোবর কাশবন দখলকে কেন্দ্র করে 2 জনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। এই বাহিনীর এক সদস্য সেদিন নিহত হয়েছিল। স্থানীয়দের ভাষ্য, কাকন বাহিনী পদ্মার চরে সশস্ত্র অস্ত্রের মহড়া দেয়, বালুমহল থেকে শুরু করে কাশবন দখল করে এবং একই সাথে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণের নানান অভিযোগ ওঠে। সেসব অভিযোগের প্রেক্ষিতে রোববার ভোররাতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। অপারেশন ফার্স্ট লাইট নামের এই অভিযানে 1200 আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য অংশ নেয়। এতে র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা পদ্মার চরে আসামিদের খুঁজে আটক করে। পুলিশের ভাষ্য, কাকন বাহিনীর 21 সদস্যকে আটক, 5টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। পুলিশ যেটি বলছে যে কাকন বাহিনীর সদস্যদের ধরতে এ ধরনের সাঁড়াশি অভিযান চলমান থাকবে। এ অভিযানে উচ্ছ্বাস ও স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা। তারা বলছেন, কাকন বাহিনীর অত্যাচারে তারা পদ্মার চরের ফসলের আবাদ থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে আসছিল। পুলিশের অভিযান আরো বেশি হওয়ার জন্য, যাতে আমরা সুযোগ সুবিধার জন্য বেশি পাই, আমাদের জন্য যেন উপকার হয়, এটুকুই চাই আমরা, আর কিছু চাই না। অভিযান হওয়া দরকার। আমাকে একজন অন্যায় করছে, যে পুলিশের দরকার নাই। আমার পিছনে লাঠি না, আমাকে একলা পাইতে একজন গোষ্ঠী দিয়েছে, আমাকে মারে বাড়ায়, তাহলে আমার পুলিশ ছাড়া আমার কে করবে? এ নিয়ে সময় সংবাদ গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদ আরও থাকছে। সিলেটে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে বাংলাদেশ ও আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন। লাকাতুরায় অনুশীলন সারল টাইগাররা। পুলিশ সদর দফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে সুপারিশের পরও এখনও চাকরিতে যোগ দিতে পারেননি 2007 সালে নিয়োগ বাতিল হওয়া 330 পুলিশ কর্মকর্তা। ট্রেনিংয়ের আগে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করায় 17 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। 24-এর গণ অভ্যুত্থানের পর আশার আলো দেখলেও তাতেও গুড়ে বালি। প্রধান উপদেষ্টার দফতরে ফাইল আটকে থাকায় কবে যোগ দিতে পারবেন চাকরিতে, তার উত্তর জানেন না কেউ। স্বপন আহমেদের রিপোর্ট। মুন্সিগঞ্জের নিতাই চন্দ্র দাস ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পুলিশ কর্মকর্তা হওয়ার। সেই ইচ্ছে থেকেই 2006 সালে অংশ নেন এসআই পদের পরীক্ষায়। সব ধাপ শেষে অপেক্ষা শুধু ট্রেনিংয়ে যাওয়ার। কিন্তু 17 বছরেও শেষ হয়নি সেই অপেক্ষার। আমার মাও কিছুদিন পরে মারা যায়। পুলিশ বাহিনীতে আমি আর যোগ দিতে পারিনি। আমার এই যোগদান বাবা দেখে যেতে পারে নাই। পুলিশের নিয়োগে উল্লেখ ছিল চাকরি শুরুর আগে বিয়ে করা যাবে না। রাজবাড়ীর আশরাফুল আলম নিয়ম মেনে 2006 সালের ওই নিয়োগে সার্জেন্ট পদে পরীক্ষায় অংশ নেন। সব ধাপ অতিক্রম করার পর ট্রেনিংয়ের আগে বাতিল হয়ে যায় নিয়োগ। আশায় আছি যে অন্তত পোশাকটা পরে অন্তত আমার আব্বুর কবরে যাতে সেলুটটা দিতে পারি। শাহিনুরের দাবি, সব ঠিক থাকলেও বগুড়ার সন্তান হওয়ায় কারণ ছাড়াই বাদ পড়েন তিনিও। পরবর্তীতে 6টা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, কিন্তু বগুড়া হওয়ার কারণে
আমাকে ভাইবা থেকে আউট করে দেওয়া হয়। 2007 সালে দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে 536 জন এসআই ও 221 জন সার্জেন্ট সহ মোট 757 জনের নিয়োগ বাতিল করে তৎকালীন সরকার। সেই নিয়োগ বাতিলের 17 বছর পর 24-এর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে নিয়োগ বঞ্চিত 757 জনের মধ্যে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেন 330 জন। আবেদন যাচাই বাছাই করে বিবেচনার জন্য প্রধান উপদেষ্টার দফতরে ফাইল পাঠায় পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়, কিন্তু সেই ফাইলটি এখনও আটকে আছে অজানা কারণে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি মানবিক সিদ্ধান্ত চাই। কি কারণে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও যোগদানের আবেদনের ফাইল আটকে আছে তার উত্তর নেই কারো কাছেই। একজন ব্যক্তি কিংবা তার পরিবার কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি যে চাকরি বা যে যোগ্যতা মেধার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জন করলেন সেটি তিনি গ্রহণ করতে পারবেন না, তাহলে আসলে আমাদের চাকরির এই প্রসঙ্গগুলো প্রতিযোগিতামূলক থাকারই দরকারটা কি? 1991 সালের একটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলে 1997 সালে তাদের বিশেষ প্রশাসনিক প্রক্রিয়ায় চাকরি ফেরত দেওয়া হয়েছিল। একইভাবে চাকরিতে যোগদানের আশা এখনকার ভুক্তভোগীদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারির পর প্রশ্ন উঠেছে, কারা দেবে এই অর্থ? ডিএমটিসিএল বলছে এখনও প্রকল্প বুঝে নেননি তারা, তাই ক্ষতিপূরণ মেটানোর দায় নিতে হবে ঠিকাদারকে। আর আইনজীবী বলছেন দায় এড়াতে পারে না পরিচালনা প্রতিষ্ঠানও। তদন্তের মাধ্যমে গাফিলতি চিহ্নিত করে ক্ষতিপূরণ আদায়ের পরামর্শ তার। আরও জানাচ্ছেন মনির হোসেন। মেগাসিটি ঢাকা, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো রেল, নগর জুড়ে এত মেগা প্রকল্পের ভিড়ে প্রশ্ন যখন নাগরিক নিরাপত্তা, উত্তর তখন আবুল কালাম আজাদ। 26 অক্টোবরের দুপুর ফার্মগেট মেট্রো রেলের নিচে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হন আজাদ। তারপর থেকেই আলোচনায় মেগা প্রকল্পের নিরাপত্তা। প্রশ্ন ওঠে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো পরিবারের ক্ষতিপূরণ নিয়েও। এরই মধ্যে ক্ষতিপূরণ ও তদন্ত কমিটি গঠনের আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন 2 আইনজীবী। পরে 29 অক্টোবর আবুল কালামের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এখন প্রশ্ন, কারা দেবে এই ক্ষতিপূরণ? আইনজীবীরা বলছেন হুট করেই কাউকে দোষারোপ না করে তদন্তের মাধ্যমে যাদের গাফিলতি পাওয়া যায় ক্ষতিপূরণ দিতে হবে তাদেরই। কারা ওন করে, কারা চালাচ্ছেন, এর সবারই দায়িত্ব আছে। যিনি কন্ট্রাক্টর তার নেগলিজেন্স থাকলে এটা কমিটি একটা করেই করতে হবে। এটা কিন্তু আপনি হুটহাট বলতে পারবেন না যে এই এমডিকে দেওয়ার জন্য, হুটহাট বলতে পারবেন না কন্ট্রাক্টরকে দেওয়ার জন্য। মেট্রো রেল আইন 2015 এর 8ম অধ্যায়ে উল্লেখ আছে, মেট্রো রেল পরিচালনাকালে কেউ ক্ষতিগ্রস্ত হলে এর ক্ষতিপূরণ দিতে হবে লাইসেন্সিকে। সেক্ষেত্রে দায় আসে ডিএমটিসিএল এর ওপর। তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন এখনও ঠিকাদার থেকে প্রকল্প বুঝে নেননি তারা, তাই পুরো দায়িত্ব নিতে হবে ঠিকাদারকে। যেহেতু এখনো কন্ট্রাক্টার্স কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন, এদের ডিফেক্টস এখনো সম্পূর্ণভাবে বোঝায় দেয় না আমাদের। আমরা যা ডিফেক্টস পাইছি আমরা সমস্ত কিছু নোটিফাই করছি। যেহেতু এখনো বোঝায় দেয় নাই, অবশ্যই এটা কন্ট্রাক্টর এবং কনসালটেন্টের দায়িত্ব। মেট্রো রেলের ত্রুটি সহ ক্ষতিপূরণের বিষয়টি তদন্তাধীন দাবি করে দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রীকে চাকরি দেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন ডিএমটিসিএল এমডি। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে সিলেট ও ময়মনসিংহ বিভাগের খবর। ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থা দিন দিন নাজুক হচ্ছে। নেই ওষুধ, নেই পর্যাপ্ত চিকিৎসক। চালু কেন্দ্রগুলোতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। এ বিষয়ে আলোচনা করতে স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে যুক্ত হবেন পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা। সরাসরি যাচ্ছে ওবায়দুলের কাছে। ওবায়দুল, যে উদ্দেশ্যে
প্রতিটি জেলা উপজেলার ইউনিয়ন পর্যায়ে গড়ে তোলা হয়েছে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, সেই সুফল কিন্তু পাচ্ছে না প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ। এই বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে সরাসরি প্রশ্নে যেতে চাই যে এই যে মানুষ ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য মানুষ যাচ্ছে কিন্তু সেবা না পেয়ে মানুষ হতাশ হয়ে ফিরে আসছে, এটি আসলে এর পরিবর্তন কি আদৌ হবে? কি করছেন আপনারা, কি পদক্ষেপ নিচ্ছেন? ধন্যবাদ। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার কয়েকটি স্তরে বিভক্ত। সর্বোচ্চ স্তরে বিশেষায়িত হাসপাতাল, তারপর আছে মেডিকেল কলেজ হাসপাতাল, এরপর জেলা হাসপাতাল, তারপর আছে উপজেলা হাসপাতাল এবং প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, যেখানে একজন চিকিৎসক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট এবং তাদেরকে সহায়তা করার জন্য একজন অফিস সহায়ক থাকেন। এটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার একটা স্থান। এখানে দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের কয়েক বছর থেকে আমাদের চিকিৎসক নিয়োগ হচ্ছে না, এর জন্য প্রান্তিক জনগোষ্ঠীর সেবা দেওয়ার জন্য ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে যে চিকিৎসক থাকার কথা, বেশিরভাগ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রেই সেই চিকিৎসক পদটি শূন্য রয়ে গেছে এবং শূন্য থাকার জন্য গ্রামীণ জনগোষ্ঠীর সরাসরি এমবিবিএস চিকিৎসকের চিকিৎসা থেকে অনেকাংশেই ওনারা পাচ্ছেন না এই চিকিৎসাটা। আমার ময়মনসিংহ বিভাগে 106টা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, 106টা উপস্বাস্থ্য কেন্দ্র আছে। এর ভিতরে আমাদের 59টাতেই মেডিকেল অফিসার নাই। উত্তরণের উপায়টা হচ্ছে যে আমরা যদি রেগুলারলি চিকিৎসক প্রদান করতে পারতাম তাহলে উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে সারা বছরে একজন মেডিকেল অফিসার থাকতো। এখন উত্তরণের উপায় হচ্ছে সামনে 48তম বিসিএস মাধ্যমে যে এমবিবিএস চিকিৎসকগুলো মেডিকেল অফিসার হিসেবে পদায়িত হবে, তখন আমাকে বিভাগে ওই চিকিৎসকগুলোকে নিযুক্ত করা হবে এবং ওই চিকিৎসকগণকে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পদায়ন করতে পারবো। এই পদায়নটা হয়ে গেলেই তখন গ্রামীণ জনগোষ্ঠী বা গ্রামীণ মানুষজন আমাদের ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে সরাসরি সেবা নিতে পারবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আশা করি সরকার এই বিষয়ে সুনজর দেবে। আজকের আলোচনার এতটুকুই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। জমিদাতা ও শিক্ষকদের এক পক্ষের সঙ্গে অধ্যক্ষের বিবাদে দ্বিখণ্ডিত ময়মনসিংহের তারাকান্দার একটি কলেজ মূল ক্যাম্পাস থেকে সরে গিয়ে বাড়ির পাশে নিজ জমিতে টিনশেড ঘর নির্মাণ করে কলেজ পরিচালনা করছেন অধ্যক্ষ ও স্থানীয় প্রশাসন। দুপক্ষের সমঝোতার চেষ্টা করেও হয়েছেন ব্যর্থ। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। হোসেন আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক। কাগজে কলমে শতাধিক শিক্ষার্থী, তবে ক্লাসে উপস্থিতি মাত্র 6 জনের। অধ্যক্ষের সঙ্গে শিক্ষকদের একটি পক্ষের দ্বন্দ্বের জেরে কলেজ দ্বিখণ্ডিত। 2014 সালে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ভাষা সৈনিক শামসুল হক কলেজ। 2023 সালে এমপিওভুক্ত হওয়ার পর থেকে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হতে থাকে। গত 20 মে থেকে কলেজে যান না অধ্যক্ষ। বর্তমানে মূল ক্যাম্পাসে এক গ্রুপ এবং অধ্যক্ষের নেতৃত্বে অস্থায়ী আরেকটি ক্যাম্পাস তৈরি করে সেখানে শিক্ষকদের আরেক গ্রুপ একই কলেজের কার্যক্রম চালাচ্ছে। এ অবস্থায় শিক্ষা জীবন নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। তাদের ব্যক্তিগত স্বার্থের টান নিয়ে ওনারা কি দুইভাবে বিভক্ত হয়ে গেছে। আমার এই ক্ষতিপূরণ দিবে কে? শিক্ষকদের এক পক্ষের অভিযোগ, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের অনুমোদন থাকলেও শুরু থেকে শুধু মানবিকের শিক্ষার্থী ভর্তি ও জনবল নিয়োগ দিয়ে কলেজের কার্যক্রম চালানো হয়। তবে এমপিও ভুক্তির পর ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষক আগের নিয়োগ দেখিয়ে অর্থ আত্মসাৎসহ অধ্যক্ষের নানা অনিয়মের প্রতিবাদ করায় তৈরি হয় দ্বন্দ্ব। আমাদের সবাইকে চিঠি দিচ্ছে, আমরা অনুপস্থিত এবং আমার বেতন বন্ধ করে দিচ্ছে। মূল ক্যাম্পাস থেকে সরে গিয়ে বাড়ির পাশে নিজ জমিতে টিনশেড ঘর নির্মাণ করে কলেজ পরিচালনা করছেন অধ্যক্ষ। শিক্ষকদের আরেকাংশের দাবি, জমিদাতা পরিবারের সদস্য ও শিক্ষক ইকরাম হোসেন এবং তার পরিবারের সদস্যদের বাধা ও নানা হুমকিতে মূল ক্যাম্পাসে যেতে পারছেন না তারা। আর অধ্যক্ষের অভিযোগ, এমপিও ভুক্তির পর জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে শিক্ষা বিভাগ ইকরাম হোসেনকে নির্বাচন করলেও বেশ কয়েকজন শিক্ষকের নিয়োগ অবৈধ দাবি করে কলেজ থেকে বের করে দেওয়া হয় অধ্যক্ষকে। সমাজবিজ্ঞানের প্রভাষক ইকরাম স্যার, আপনারা কিভাবে কলেজে ঢুকেন এটা আমরা কালকে দেখব, আইসেন। তাদের বাড়ি পর্যন্ত, আমরা কলেজ গেট পর্যন্ত যেতে পারি নাই। আমাকে বলা হয়েছে যে পর্যন্ত এর সমাধান আমি না করতে পারবো
সেই পর্যন্ত আমি যদি কলেজে ঢুকে আমাকে হত্যা করা হবে। জটিলতা নিরসনে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ইউএনও। শিক্ষা বিভাগ বলছে সমঝোতা না হলে এমপিও বাতিলের সুপারিশ করা হবে। উভয় পক্ষই এখানে আসলে তাদের নিজ নিজ দাবির পক্ষে অনড় ছিলেন, যার কারণে এখন পর্যন্ত এটা সমঝোতায় আসেনি। যদি আমরা এটা সমঝোতা না হয় তাহলে অবশ্যই তাদের যাতে বেতন ভাতা বন্ধ হয়, এমপিও বন্ধ হয়, এই ব্যাপারে আমি আমার মাধ্যমিক শিক্ষা মহাপরিচালক মহোদয়কে আমি সুপারিশ করব। কলেজটির শুরু থেকে এখনো পর্যন্ত ব্যবসায় শিক্ষা বিভাগে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ না নিলেও রয়েছেন 3 শিক্ষক, প্রতি মাসে পাচ্ছেন বেতনসহ সকল সুবিধা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 3 দিনের সফরে বাংলাদেশে এসে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দফতরে সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন তারা। এছাড়া সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ জানান। এর আগে পাকিস্তান নৌবাহিনী প্রধান নৌবাহিনীর সদর দফতরে পৌঁছালে তাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান। এই সময় তাকে গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল। আইএসপিআর জানায় পাকিস্তান নৌবাহিনী জাহাজ পিএনএস সাইফ পরিদর্শন করবেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও। এবারে খেলার খবর। লালবাগ সিআরবি ঘুরে বিসিবির ট্রফি উন্মোচন কর্মযোগ্য এবার সিলেটের কিন ব্রিজে। সুরমা নদীর তীরে ব্রিজের পাদদেশে ঐতিহাসিক আমজাদ আলীর ঘড়ির সামনে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফির মোড়ক খুললেন দুই ক্যাপ্টেন নাজমুল শান্ত এবং এন্ড্রু বালবার্নি। পর্যটন শিল্প আর ক্রিকেটের সঙ্গে ইতিহাসের মেলবন্ধন ঘটাতেই এই আয়োজন ক্রিকেট বোর্ডের। সুরমা নদীর উপর দোর্দণ্ড প্রতাপে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী কুইন ব্রিজ, আর তার পাদদেশে অবস্থিত 150 বছরেরও পুরানো আমজাদ আলীর ঘড়ি, যার মিলনস্থলকে স্থানীয় মানুষরা ভালোবেসে ডাকেন সিলেটের প্রবেশদ্বার। অর্থাৎ আপনি সিলেটে আসবেন আর এই জায়গাটাকে মিস করে যাবেন, তা হবে না। বিসিবিও এবার গতানুগতিক চা বাগানের ধারণা থেকে বের হয়ে এসে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচনের জন্য বেছে নিয়েছে ঐতিহ্যবাহী এই জায়গাটিকে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ঢাকার লালবাগ এবং চট্টগ্রামের সিআরবির পর যা বিসিবির ঝুলিতে যোগ করল নতুন আরও একটি অধ্যায়। 19 শতকের 30 দশকের কথা। সিলেটে বেড়াতে এসে সুরমার উপরে একটা সেতুর অভাবে বিপাকে পড়েছিলেন আসামের গভর্নর মাইকেল কিন। পরে তার স্মরণেই বানানো হয় আজকের কিন ব্রিজ। 1971-এ যার একাংশ ক্ষতিগ্রস্ত করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পরে 1977-এ আবারও সংস্কার করা হয় এই লোহার ব্রিজটিকে, যা আজ সিলেট নগরীর প্রবেশদ্বার। আর তার কোল ঘেঁষে চাঁদনী ঘাটের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আমজাদ আলীর ঘড়ি। 150 বছরের পুরানো এই ঘড়ি আজও জানান দেয় এই নগরীর ঐতিহ্যের কথা। সিলেটে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট, তার ট্রফি উন্মোচনে তাই চা বাগানের পুরানো গল্প থেকে বেরিয়ে এবার নতুন পথে হাঁটল বোর্ড। সিলেটের প্রবেশদ্বারে উন্মোচিত হলো টেস্ট সিরিজের ট্রফি। অনুশীলন শেষে সফরকারী অধিনায়ককে নিয়ে দুপুর 1টার কিছু আগে আমজাদ আলীর ঘড়িঘরের সামনে উপস্থিত নাজমুল শান্ত। সাদা শুভ্র টেস্ট পোশাকে দুই ক্যাপ্টেন দাঁড়ালেন রঙিন শিরোপার সামনে। কনফেত্তি উড়িয়ে তাদের অভিবাদন জানালেন আয়োজকরা। ফটোগ্রাফারদের একের পর এক ক্লিক আর ভিডিওগ্রাফারদের আবদার মেটাতে ট্রফি হাতে পোজ দিলেন দুই ক্যাপ্টেন। সঙ্গে ছিলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। আমজাদ আলীর ঘড়ির পর এবার কিন ব্রিজের ছবি নেয়ার পালা। সাংবাদিকদের ভিড় ঠেলে দুই ক্যাপ্টেন দাঁড়ালেন সুরমা নদীর ওয়াকওয়ের রেলিং ঘেঁষে, হাতে সেই স্বর্ণালী ট্রফি। আবারও পোজ নানা ভঙ্গিমায়। মধ্য দুপুরের প্রচণ্ড গরমেও হাসি হাসি মুখে দুই ক্যাপ্টেন উড়ালেন সৌহার্দ্যের গল্প। আর ইতিহাসের সঙ্গে ক্রিকেট পর্যটনের মেলবন্ধন ঘটালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ যত সংকট সব তৈরি করা নাটক। নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি চায় জনগণ, বললেন মির্জা ফখরুল। চাপ সৃষ্টি করে ঐক্য হয় না, মন্তব্য আমির খুসরুর। নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, ফের জানালেন আইন উপদেষ্টা। আচরণবিধি হাতে পেলেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। এবং আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই। আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠ থেকে 50 ভাগ সেনা সদস্য তুলে নেওয়ার তথ্য গুজব। এই ছিল 5টার সময় সংবাদ। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ রোজা। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।